আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27 তোমাদের জন্য আজকের এই ক্লাসে আমরা চলে এসেছি পৌরনীতি প্রথম পত্র নিয়ে এবং আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব পৌরনীতি প্রথম পত্রের প্রথম ক্লাস নিয়ে এবং এখানে আমরা প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব এবং প্রথম অধ্যায় থেকে যেই সৃজনশীলগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেই টপিকগুলো আসলে কি কি, অর্থাৎ কোন টপিক থেকে কিভাবে সৃজনশীল আসবে এবং কিভাবে আমাদের উত্তরটা লিখতে হবে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ব্যাপারটা জানার চেষ্টা করব। 1 নম্বর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তাই দেরি না করে তোমরা যারা আসো প্রথমে আমাকে জানায় দাও যে আমার কথাটা স্পষ্ট শোনা যায় কিনা, এবং দ্বিতীয়তে সবাই শেষ পর্যন্ত ক্লাসে থাকবা কিনা এবং একটা খাতা আর কলম তোমার সাথে আছে কিনা এই জিনিসটা জানিয়ে দাও। এরপরই আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করছি। তাহলে আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে প্রথম অধ্যায় পৌরনীতি এবং সুশাসন পরিচিতি, অর্থাৎ প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের নাম হচ্ছে পৌরনীতি এবং সুশাসন পরিচিতি। সো এখান থেকে কিভাবে সৃজনশীল আসে, কোন উপায়ে সৃজনশীল আসলে আমাদের কিভাবে লিখতে হবে A to Z নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখি, তো প্রথমে হচ্ছে পৌরনীতি ধারণা এবং সংজ্ঞা, অর্থাৎ পৌরনীতির ধারণা এবং সংজ্ঞা থেকে আমাদেরকে কি ধরনের প্রশ্ন দেওয়া হয়। সো এখান থেকে আমাদের যেই প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে এখান থেকে যেটাই আসবে সেটা আমাদের এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্ন আসবে। এখান থেকে কি আসবে? এমসিকিউ আসবে এবং জ্ঞানমূলক প্রশ্ন আসবে। এখন আমরা একটু দেখব যে আসলে কি ধরনের এমসিকিউ আসে এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আমাদের এখানে আসে। এবং আমরা জানি যে আমাদের যে প্রথম অধ্যায়টি আছে এখান থেকে একটা কনফার্ম সৃজনশীল থাকবে এবং সেই সৃজনশীলটা কি এটা আমি তোমাকে লিখে দেবো আজকে, সমস্যা নেই। তাহলে আমাদের প্রথমে সেটা হচ্ছে পৌরনীতি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। তাহলে একটা এমসিকিউ আসতে পারে পৌরনীতি কি ধরনের বিজ্ঞান, তাহলে আমরা বলবো যে পৌরনীতি নাগরিকতা বিষয়ক একটি বিজ্ঞান। দেন আমাদের 2 নম্বর প্রশ্ন, পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি? এখানে দেওয়া আছে সিভিক্স, আর সিভিক্স শব্দটি অর্থাৎ সিভিস আর হচ্ছে সিভিক্স শব্দটি, সিভিস শব্দটি এবং সিভিস ও সিভিটাস থেকে এসেছে, যার অর্থ যথাক্রমে নাগরিক এবং নগর রাষ্ট্র। আমাদের প্রতি বছরই এইখান থেকে একটা এমসিকিউ আসে, সেটা হচ্ছে সিভিক্স এবং সিভিক্স এবং সিভিটাস, এই সিভিটাস, ঠিক আছে, সিভিক্স আর হচ্ছে সিভিটাক্স, এইখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন। সিভিক্স এবং সিভিটাস শব্দের অর্থ কি? সিভিক্স মানে হচ্ছে নাগরিক আর সিভিটাস মানে নগর রাষ্ট্র। সিভিস এবং সিভিটাস শব্দটি এসেছে কোথা থেকে? নাগরিক এবং নগর রাষ্ট্র ধারণার মধ্য থেকে এই শব্দ দুইটি এসেছে, এবং বাংলায় যাকে বলা হয় নাগরিক এবং নগর রাষ্ট্র। তাহলে তোমাদের পরীক্ষা আসতে পারে, এবং তোমরা যারা অলরেডি পরীক্ষা দিছো 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কলেজে তোমরা কিন্তু দেখছো যে তোমাদের কিন্তু এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষা এসেছিল। এর মানে কি? এর মানে অবশ্যই এই প্রশ্নটা তোমাদের মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ এটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপর আমরা যদি একটু তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে পৌরনীতিটা আসলে কাকে বলে, এটা যদি একটু দেখি। যে শাস্ত্রে নাগরিকের সমাজ ও রাষ্ট্রের প্রতি অধিকার, কর্তব্য এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে নাগরিকের জীবন এর সমস্যা সমাধান ও পার্থক্য করা হয়, তাকে পৌরনীতি বলে। এখন আমি যদি তোমাকে একটু সহজভাবে বলি তাহলে এটা একদমই সহজ, সেটা হচ্ছে নাগরিকের সাথে সমাজের যে সম্পর্ক, এই সম্পর্কটাই হচ্ছে একটা পৌরনীতি। আমি কি বলছি বলো তো? মানুষ অর্থাৎ এই যে আমি, আমার সাথে যে পুরো সমাজের যে একটা সম্পর্ক, এখন আমি মানুষ, আমার চলতে গেলে এইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, সেটা প্রয়োজন, এই যে সব কিছু মিলে যে একটা কিছু তৈরি হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে পৌরনীতি। অর্থাৎ নগরের সাথে নাগরিকের সম্পর্ক, অথবা যার মাধ্যমে একটা নগর রাষ্ট্র গড়ে ওঠে, সেই জিনিসটাই হচ্ছে পৌরনীতি। বুঝতে পারছো? যারা বুঝতে পারছো একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও। এরপর আমরা পৌরনীতির ধারণা সংজ্ঞা থেকে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে পৌরনীতি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। পৌরনীতি সামাজিক বিজ্ঞানের একটি শাখা। প্রশ্ন আসতে পারে পৌরনীতি কোন বিজ্ঞানের একটি শাখা? পৌরনীতি সামাজিক বিজ্ঞানের একটি শাখা। এবং পৌরনীতি ধারণার সূত্রপাত ঘটে প্রাচীন গ্রিসে। এই যে এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। সেটাই কি? সেটা হচ্ছে এই যে পৌরনীতি, এই শব্দটা সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়, অথবা এই ধারণাটা সর্বপ্রথম কোথায় দেওয়া হয়েছিল বা কোথা থেকে মানুষ পেয়েছিল, সেটা হচ্ছে প্রাচীন গ্রিস থেকে পেয়েছিল। দেন প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রে যারা বসবাস করত তারাই নাগরিক হিসাবে বিবেচিত হতো। আমি তোমাকে যেটা বলছিলাম যে যারা হচ্ছে নগর রাষ্ট্রে মানে একটা সমাজে বসবাস করে তারাই হচ্ছে নাগরিক, এই কথাটাই বারবার এখানে সুস্পষ্টভাবে বলতেছে।
যে যারা নগরে বসবাস করে তারাই নাগরিক। দেন পৌরনীতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স। প্রশ্ন আসতে পারে পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি, তখন আমরা বলবো যে সিভিক্স। দেন সিভিক শব্দটি দুটি ল্যাটিন শব্দ, একটা হচ্ছে সিভিস, একটা হচ্ছে সিভিটাস থেকে এসেছে। অর্থাৎ এই যে আমরা সিভিস বলতেছি, এটা সিভিস থেকে আসছে আর এটা সিভিটাস থেকে আসছে, মনে থাকবে। দেন শব্দ দুইটির অর্থ হচ্ছে নাগরিক আর নগর রাষ্ট্র। নাগরিকরা হলো পৌরনীতির মূল কেন্দ্র, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এবং এটা কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে যে পৌরনীতির মূল বিষয় কোনটি, পৌরনীতির মূল বিষয় কোনটি, তখন আমরা বলবো যে একটা পৌরনীতির মূল বিষয় হচ্ছে এই যে এইটাই, ঠিক আছে। অর্থাৎ পৌরনীতির মূল বিষয় হচ্ছে নাগরিক। যেটা তোমাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে নাগরিকতা হলো পৌরনীতির মূল কেন্দ্র। আমি তোমাকে বলতেছিলাম যে আসলে এই যে পৌরনীতি, এই পৌরনীতির আসলে মূল কেন্দ্র কোনটি। একদম সহজ একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাগরিকতা। অর্থাৎ এই নাগরিকরাই হচ্ছে একটা পৌরনীতির মূল বিষয়, মনে থাকবে, সবাই মনে রাখবা। তারপর নাগরিকদের আচার আচরণ ও রাজনৈতিক কার্যাবলী বিশ্লেষণ হলো পৌরনীতির স্থলের আলোচ্য বিষয়, ঠিক আছে। অর্থাৎ এই যে একটা নাগরিক, এই নাগরিক তার জীবনে কিভাবে চলাচল করবে, কোথায় কি করবে, নাগরিকদের জন্য কি প্রয়োজন। এই যে আমরা সংবিধান দেখতে পাচ্ছি, এই সংবিধানটা কেন তৈরি করা হয়েছে, যাতে নাগরিকরা সুখে শান্তিতে সুন্দরভাবে সবগুলো আইন পেয়ে থাকে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, নিজের মতামত সুন্দরভাবে প্রকাশ করতে পারে, নিরাপত্তা পায়। সব কিছুর জন্যই কি করা হয়েছে, এই সংবিধানটা গঠন করা হয়েছে। এটাও কি একটা নাগরিকতার অংশ, ঠিক আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রাচীন গ্রিসের নাগরিকরা প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করত। অর্থাৎ প্রাচীন গ্রিসে যারা নাগরিক ছিল তারা প্রত্যক্ষভাবেই কি করত, তারা প্রত্যক্ষভাবেই শাসন কার্যে অংশগ্রহণ করত, বুঝছো। তারপর গ্রিসে নগর রাষ্ট্রে শাসন কার্যে অংশগ্রহণকারীরা কেবল নাগরিকের মর্যাদা পেত। অর্থাৎ গ্রিসের ব্যাপারটা হচ্ছে কি, গ্রিস হচ্ছে নাগরিক তাদেরকে বলা হতো যারা কিনা শুধুমাত্র শাসন কার্যে অংশগ্রহণ করত, আর যারা শাসন কার্যে কোনো অংশগ্রহণ করতো না তাদেরকে তারা নাগরিক বলেই ধরতো না। তারপর গ্রিসে নগর রাষ্ট্রে তো বললাম এটা। দেন সংকীর্ণ অর্থে পৌরনীতি অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিজ্ঞান বলা হয়। আবার অনেকে এটাকে কি বলে, অধিকার অথবা কর্তব্য সংক্রান্ত বিজ্ঞানও বলে অভিহিত করে। দেন ব্যাপক অর্থে পৌরনীতি নাগরিকতা এবং রাষ্ট্রের সাথে নাগরিকদের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক উন্নয়নে কাজ করে। সো একদম সংক্ষিপ্তভাবে আমি যদি তোমাকে বোঝাই, সেটা হচ্ছে বিজ্ঞানের যে শাখা নাগরিক এবং নাগরিকের কর্তব্য, দায়িত্ব, অধিকার ইত্যাদি নিয়ে আলোচনা করে, সেটাই হচ্ছে পৌরনীতি। যখন পৌরনীতি কি করবে, একটা নাগরিকের অধিকার নিয়ে আলোচনা করবে, তখন সেটা হচ্ছে একটা অধিকার বিষয়ক বিজ্ঞান হয়ে যাবে। যখন হচ্ছে এই যে, কারণ সব কিছু সমাজের অন্তর্ভুক্ত, অর্থাৎ আমি মানুষ, এই মানুষও কিন্তু সমাজে বসবাস করে। এই জন্য এই যে পৌরনীতি যে ব্যাপারটা আছে, পৌরনীতিকে বলা হয় সামাজিক বিজ্ঞান, মনে থাকবে। তো সবাই এটা মাথায় রাখবা, এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য। এরপর আমি যদি তোমাদেরকে একটু সুশাসনের ধারণা দিই, আমরা তো পৌরনীতি সম্পর্কে জানলাম কি ধরনের এমসিকিউ আসতে পারে, এখন আমরা একটু সুশাসন, এখান থেকে আমাদের সৃজনশীলে ক নাম্বার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে সুশাসন, এই সুশাসন ধারণাটি সর্বপ্রথম কোথা থেকে আসে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে যে সুশাসন ধারণাটি সর্বপ্রথম কোথা থেকে আসে। যেমন 1989 খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করা হয়। তাহলে আমাদের পরীক্ষা এটা আসতেই পারে, সুশাসন শব্দটি সর্বপ্রথম কোথায় ব্যবহার করা হয়। সুশাসন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয় বিশ্বব্যাংকের ক্ষেত্রে। কত সালে ব্যবহার করা হয়, 1989 সালে ব্যবহার করা হয়, তাই না। তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে বিশ্বব্যাংক সর্বপ্রথম সুশাসন ধারণাটি দেন কবে, তখন আমরা বলবো 1989 সালে, 1989 সালে দেন, ঠিক আছে। এবং কোথায় সর্বপ্রথম এটা আলোচিত হয়, বিশ্বব্যাংকে। এরপর সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে গুড গভর্নেন্স, এটা থেকে এমসিকিউ আসে, ক নম্বর প্রশ্ন আসে। সো প্রশ্ন আসতে পারে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি, অথবা আসতে পারে সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কি, তখন আমরা বলবো সেটা হচ্ছে গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স। দেন প্রশ্ন আসতে পারে গভর্নেন্স ল্যাটিন শব্দ ও গুবার্নান থেকে এসেছে। অর্থাৎ এই যে আমরা যে গভর্নেন্স শব্দটা বলতেছি, এই শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ থেকে আসছে, যে ল্যাটিন শব্দের নাম হচ্ছে গভর্নেন্স থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জাহাজ পরিচালনা করা। অর্থাৎ গভর্নেন্স শব্দটি এসেছে
কোথা থেকে? গভর্নেন্স থেকে এসেছে, এবং যার অর্থ হচ্ছে কি জাহাজ পরিচালনা করা, যার অর্থ কি জাহাজ পরিচালনা করা। এরপর যদি আমি একটু খেয়াল করো তোমরা, সেটা হচ্ছে গভর্নেন্স এমন একটি পদ্ধতি বোঝায় যেখানে একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে কোনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি নির্ধারণ করা হয়। অর্থাৎ গভর্নেন্স হচ্ছে এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা একজন রাজা নির্বাচন করি, এবং নির্বাচন করার পর সে কি করে? সে হচ্ছে যা বলে আমরা সেটা মেনে নিই। যেমন ধরো আমাদের কিছুদিন পর আমাদের দেশে ইলেকশন হবে, সো ইলেকশনে দেখা যাবে যে অনেকে বিজয়ী হবে। সো যখন অনেকে বিজয়ী হবে তখন কি হবে? যেই দল ক্ষমতায় যাবে আমরা কিন্তু তাদের হুকুমগুলো মেনে নিতে বাধ্য হয়ে যাই, কারণ তারা তাদের মতো সংবিধানটা তৈরি করে। তারা বলে যে এইটা করা যাবে না, এইটা করা যাবে না, তখন তারা তাদের মতো সাজিয়ে নেয়। সো তখন কিন্তু আমরা যেহেতু এই দেশের মধ্যে বসবাস করি, সংবিধানের নিয়মগুলো তো আমাদের মানতেই হয়, সেই জন্য আমাদের এগুলো মেনে চলতে হচ্ছে, কিছু করার নাই। আর তারাই তো গভর্নেন্স, তারাই তো গভর্নমেন্ট, সরকার, বুঝছো? তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপর একটা জিনিস, সেটা হচ্ছে সুশাসন হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, হ্যাঁ, এবং দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইন কাঠামো এবং অংশগ্রহণের উপর নির্ভরশীল। আসলে সুশাসনের যে ধারণাটা আছে সেই ধারণাটা খুবই সুন্দর, ভালো একটা ধারণা। এবং সুশাসন হচ্ছে গণতান্ত্রিক উপায়ে হয়ে থাকে। কেন গণতান্ত্রিক উপায়ে হয়ে থাকে? যেমন ধরো তুমি কাউকে খুন করছো বা তুমি কাউকে মেরে ফেলছো, এরকম টাইপের কোনো কিছু, তো তখন দেখা যায় কি, তখন তুমি যে কাজটা করতেছো বা একটা কাজ করে ফেলছো বা একটা অপরাধে তুমি লিপ্ত হয়ে গেছো, সেই অপরাধটা মানুষের কাছে যে মানে তুমি আসলেই করছো এটার জন্য কিছু প্রমাণ দরকার হয়। তখন কি হয়? কেউ যদি তোমার বিরুদ্ধে প্রমাণ দেয়, যে 10 জন মিলে বললো যে আমি দেখছি ও হচ্ছে এই অপরাধটায় লিপ্ত হয়েছে, তখন কি হয়? তখন হচ্ছে এই সুশাসনটা প্রতিষ্ঠিত হয়। এখন কিন্তু এটা হচ্ছে বাংলাদেশে অপব্যবহারই বেশি। যারা হচ্ছে তোমরা জানো, যারা হচ্ছে জেল খাটার যোগ্য নয় তারা জেল খাটতেছে, যারা জেল খাটার যোগ্য তারা জেল খাটতেছে না। সো এই টাইপের। যেমন ধরো একটা কলেজে তুমি ভর্তি হইছো, কলেজের বেতন হওয়া উচিত ধরো 1000 টাকা, সেখানে তোমার টাকা নিচ্ছে 2500 টাকা। কেন নিচ্ছে? কোনো কথা নেই, তারা তাদের নিয়ম আছে, এই জন্য তারা নিচ্ছে। এটা কি সুশাসন হতে পারে? কিন্তু সেখানে তো বলা হয়েছিল যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে, কিন্তু এখানে তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নাই। তারা তাদের প্রশাসন তারা তাদের মতো করে চালাচ্ছে, তাই না? দুর্ভোগটা আমাদের হচ্ছে। দেন সুশাসনের পরিধি এবং বিষয়বস্তু থেকে পরীক্ষা প্রশ্ন আসে। সো একটু খেয়াল করি, সেটা হচ্ছে নাগরিকত্ব সংক্রান্ত বিষয় আছে, নাগরিকের অধিকার কর্তব্য সংক্রান্ত বিষয় আছে। সো এটা আমাদের সৃজনশীলের গ নাম্বারে আসতে পারে অথবা খ নাম্বারে আসতে পারে, ঠিক আছে? খ নাম্বারে আসলে পয়েন্ট এতগুলো লেখার প্রয়োজন নাই। সো এইটা যদি আমাদের খ নাম্বারে আসে, যে পৌরনীতি এবং সুশাসনের পরিধি বিষয়বস্তুগুলো বর্ণনা করে, এইরকম যদি আসে, তাহলে আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা পয়েন্ট থেকে তুমি যে কোনো 6টা মুখস্থ করবা। কয়টা মুখস্থ করবা? এই 14টা পয়েন্ট থেকে তোমার যেই 6টা ভালো লাগে, যে ভাই আমার প্রথম 6টা ভালো লাগছে, যেমন নাগরিক সংক্রান্ত বিষয় খুব ভালো লাগছে, অথবা যে নিচে সুশাসন কথাটা খুবই ছোট মনে আছে, ই গভর্নেন্স, রাজনৈতিক ঘটনাবলী, এখান থেকে তুমি 6টা পয়েন্ট মুখস্থ করবা। মুখস্থ করার পর ধরো তুমি হচ্ছে সুশাসনটা মুখস্থ করছো, তাহলে তোমার কাজ হচ্ছে এই সুশাসনটা লিখবা পরীক্ষায়। সুশাসন লিখে এরকম একটা দাগ দিবা, এবং অবশ্যই সুশাসন যে কথাটা আছে সেটা আমরা নীল কালার কলম দিয়ে লিখবো। কি কালার কলম দিয়ে লিখবো? নীল কালার কলম দিয়ে লিখবো। লিখার পরে আমরা যে নিচে দাগ দিব সেটা কালো কালার কলম দিয়ে দিতে পারি। এরপর আমরা এই দিক দিয়ে হচ্ছে সুন্দর করে অ্যান্সারগুলো দিয়ে দিব, ঠিক আছে? এইরকম করে আমরা টোটাল, ধরো এটা 1 নম্বরের পয়েন্ট। সো আমি আরেকটা পয়েন্ট দিচ্ছি, ধরো ই গভর্নেন্স, ঠিক আছে? সো এইখানে আমি আরেকটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। সো এইভাবে তোমরা হচ্ছে উত্তরগুলো লিখবা, ঠিক আছে? মনে থাকবে। সো কয়টা পয়েন্ট লিখতে হবে? 6টা পয়েন্ট লিখতে হবে। সৃজনশীলের গতে আসলে 6টা পয়েন্ট লিখবা। এরকম আমি যেভাবে ব্যাখ্যা সহকারে বলতেছিলাম তুমিও ঠিক এইভাবে ব্যাখ্যা সহকারে লিখবা, তাহলে আশা করা যায় তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাবা, এখান থেকে তোমার কেউ নাম্বার কাটতে পারবে না। মনে থাকবে? তাহলে আমরা এর পরের পড়ায় চলে যাচ্ছি, কারণ প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল কনফার্ম আসবে, বুঝছো? তারপর আমরা চলে যাই পৌরনীতি এবং সুশাসনের সম্পর্ক। তো এখান থেকেও আসবে পৌরনীতি এবং সুশাসনের মধ্যে অনেক ভালো সম্পর্ক আছে। সেটা কি? পৌরনীতি এবং সুশাসন একে অপরের উপর নির্ভরশীল, অবশ্যই নির্ভরশীল, কারণ আমি নাগরিক আর সে হলো শাসন করবে। অর্থাৎ
নাগরিকরা যদি শাসন কার্যের ক্ষেত্রে অংশগ্রহণ না করে তাহলে শাসন কার্যই হবে না। কেমন? ধরো আমি আদালত বানায় রাখছি, এখন আদালত বানায় তো আমি রাখছি, বাট আমি কি করলাম, আমি আদালতে যাইলাম না। আমি আদালতে কি, আমার বিচারের জন্য আমি আদালতে যাই না। এখন আমি যদি আদালতে না যাই, যতই সে আদালত বানিয়ে রাখুক, এটা তার লাভ হবে? কোনোভাবেই তার লাভ হবে না। কারণ কি, আদালতে আমি না গেলে আদালতই বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক ঠিক তেমনি উভয় একে অপরের দ্বারা প্রভাবিত, অবশ্যই, কারণ নাগরিক ছাড়া কোনো কিছুই চলবে না, এটা আমরা জানি। দেন উভয় একই মন্ত্রণালয়ের পরিচালিত হয়, সত্য কথা। অর্থাৎ এখানে যা আছে মোটামুটি সবই ঠিক আছে, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। এরপর আমাদের সুশাসনের মধ্যে কিছু পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমি তো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, আসলে এইখানে তো তেমন বোঝানোর কিছু নাই। সো পরে যেই অংশগুলো বোঝানো আছে আমি সেগুলো তোমাকে বুঝাই দিচ্ছি। সো এটা কি করবা, এটা সুন্দর করে তুমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা আমি তো পিডিএফ দিয়ে দিব, তখন তুমি পড়তে পারবা। এরপর খেয়াল করো, আমাদের আসতে পারে সুশাসনের বৈশিষ্ট্য। তো সুশাসনের বৈশিষ্ট্য এটাও সৃজনশীলের 3 নম্বর আসতে পারে, এবং এটা যদি 3 নম্বরে আসে তাহলে কয়টা পয়েন্ট দিব আমরা? এখানে যে 10টা পয়েন্ট আছে, 10টার মধ্যে আমি যে কোনো 6টা পয়েন্ট লিখবো, এবং লেখার শেষে এরকম পয়েন্ট দিয়ে দেন আমি এই পাশে কিছু কিছু বিষয় লিখে দিব, ঠিক আছে? সো এটা হচ্ছে সৃজনশীলের গতে আসতে পারে। সো কয়টা পয়েন্ট লিখতে হবে? 6টা পয়েন্ট। তার সুশাসনের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অংশগ্রহণ। 1 নম্বর কি? অংশগ্রহণ। এটা হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য, অর্থাৎ শাসন কার্য পরিচালনার জন্য অবশ্যই নাগরিকদের অংশগ্রহণ যথাযথ প্রয়োজন। যদি কেউ অংশগ্রহণ না করে তাহলে সুশাসন প্রতিষ্ঠা হবে না। সুশাসন কি প্রতিষ্ঠা হবে? হবে না। ধরো আজকে ভোট হবে, এখন ভোটে কেউ গেল না, এখন ভোটে যদি কেউ না যায় তাহলে কেউ মানে নির্বাচিত হবে? নির্বাচিত হবে না। বুঝতে পারছো? তারপরে কি আইনের শাসন, হ্যাঁ, এই যে আইনের শাসন, আইনের চোখে যে সবাই সমান, এই জিনিসটাও সুশাসনের ফলেই হয়ে থাকে। স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, দক্ষতা, সার্বিক কল্যাণ সমাধান, বিচার বিভাগের স্বাধীনতা, সরকারের বৈধতা, জনসমষ্টি, এই প্রত্যেকটাই হচ্ছে সুশাসন। অর্থাৎ এই যে শাসন আছে, এই শাসনের বৈশিষ্ট্য, অর্থাৎ সুশাসনের বৈশিষ্ট্য কয়টা? 10টা। কয়টা লিখতে হবে পরীক্ষা আসলে? 6টা। কি করব? ব্যাখ্যা করব। কিভাবে? 5 দিয়ে লিখে লিখে ব্যাখ্যা করব। তাহলে যদি আমি ব্যাখ্যা করি, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবো। এরপরে খেয়াল করি সুশাসন পাঠের গুরুত্ব। এই যে সুশাসন বা পরিনীতি, এটা কেন পাঠ করব? এটা সৃজনশীলের গ নাম্বারে আসবে। কয় নাম্বারে আসবে? ঘ। এটা সৃজনশীলের ঘ নাম্বারে আসবে, এবং এটা যদি আসে তাহলে তোমাকে অবশ্যই অনেক বেশি পয়েন্ট লিখতে হবে, কমপক্ষে 8টা পয়েন্ট যেখানে আছে এখানে 8টা পয়েন্ট লিখতে হবে। সো 1 নম্বর কি লিখছে? সুশাসন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, দেশপ্রেম চেতনা বৃদ্ধি। সো এখানে যে কটা পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট একদম থতস্থ মুখস্থ করে ফেলবা। পরীক্ষা আসলে 8টা পয়েন্ট লিখে 5 দিয়ে একটু ব্যাখ্যা দিয়ে দিবা। আমি বলছি অবশ্যই 5 দিয়ে একটু ব্যাখ্যা দিতে হবে, যদি ব্যাখ্যা না দাও তাহলে কিন্তু নাম্বার বেশি পাবা না। এবং অবশ্যই এটা নীল কালার কলম দিয়ে লিখবা, যেমন সুশাসন প্রতিষ্ঠার জন্য নীল কালার কলম দিয়ে লিখবা। কি কালার কলম ভাই? নীল কালার। মন থাকবে? অবশ্যই মনে রাখতে হবে। তাহলে সৃজনশীলের ঘ নাম্বারে আসবে। এরপর যদি আমরা দেখি সুশাসনের সাথে অন্যান্য গুলোর সম্পর্কে, এটাও ঘ নাম্বারেই আছে সৃজনশীলের, বাট এটা আমরা একটু ভালো করে, যেমন পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রবিজ্ঞান একই অর্থ প্রকাশ করে এবং সম্পর্কের গভীরতার ক্ষেত্রে, আলোচনা এবং বিষয়বস্তুর ক্ষেত্রে। সো এখানে আমি যে পয়েন্টগুলো লিখে দিছি তোমাদেরকে, এই পয়েন্টগুলো একটু মনে রাখবা, কারণ এখান থেকে যখন তোমাদের এমসিকিউ আসবে তখন কিন্তু অনেক ভালো উত্তর দিতে পারবা। তোমরা এমসিকিউ আসলে তখন ভালো উত্তর দিতে পারবা, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে যে পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে, তখন এই সম্পর্কগুলো লিখে দিবা, বুঝছো? দেন এই যে পৌরনীতির সাথে সমাজবিজ্ঞানের, পৌরনীতির সাথে অর্থনীতির কি সম্পর্ক আছে, তারপর হচ্ছে পৌরনীতির সাথে ভূগোলের সম্পর্ক আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির আছে, এগুলো আসতে পারে পরীক্ষায়। সো এটাই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়। অর্থাৎ অর্থাৎ কেউ যদি পৌরনীতির প্রথম অধ্যায় থেকে কি কি পড়বা এটা যদি না বুঝো তাহলে আমার ভিডিওটা ভালো করে দেখবা, ইনশাল্লাহ আশা করছি তোমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। এখন তোমাদের প্রশ্ন যে ভাই এমসিকিউ কিভাবে আসবে, আমি তো বলে দিছি যে এমসিকিউ গুলা আমরা যখন ওই যে প্রথমে পড়ালাম যে যেমন সিভিক শব্দের অর্থ কি, সো ওই রকম ছোট ছোট বিষয়গুলো থেকে এমসিকিউ আসবে, এবং প্রথম অধ্যায় থেকে কমপক্ষে 2টা এমসিকিউ আসে। সো এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে প্রথম অধ্যায় থেকে যে সৃজনশীলটা আসে, সো 1 নাম্বার যে ক নাম্বারের জন্য যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে এইরকম, ধরো আসতে পারে যে পৌরনীতি কি, ঠিক আছে? এটা প্রশ্ন আসতে পারে যে পৌরনীতি কি। দেন আসতে পারে যে সুশাসন ও পৌরনীতির
পরিধি বর্ণনা করো। বুঝছো? আসতে পারে যে সুশাসন আর যে পৌরনীতি আছে এটার পরিধি বর্ণনা করতে বলতে পারে। দেন ঘ নাম্বার কি করতে হবে, এটা যদি আমি দেখি যে ঘ নাম্বার আমাদের কি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দেখো সুশাসনের যে বৈশিষ্ট্য এটা লিখতে বলতে পারে, অথবা বলতে পারে যে তোমার যে পৌরনীতি আছে এই পৌরনীতির তোমার হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বলতে পারে। আর ঘ নাম্বার যে প্রশ্নটা আসতে পারে সৃজনশীলের ঘ নাম্বার, সো আমি যদি এটা উপরে লিখে দেই তোমাদেরকে, ঘ নাম্বার কি প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এখানে আসতে পারে যে তোমার পাঠের প্রয়োজনীয়তা, আমরা বলতে পারি যে পাঠের গুরুত্ব। ঠিক আছে, কি পাঠের গুরুত্ব? সিভিক্স, পৌরনীতি এবং সুশাসন, পৌরনীতি এবং সুশাসন এই জিনিসটা পাঠের প্রয়োজনীয়তা, এখানে হচ্ছে 4 নাম্বার থাকবে। এবং এখানে অথবা থাকতে পারে যে বিভিন্ন সম্পর্ক আছে, বিভিন্ন সম্পর্ক, এই সম্পর্ক রিলেটেড কোশ্চেন আসতে পারে। তো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, তোমরা হচ্ছে সবাই এই প্রশ্নের উত্তরটা খাতায় লিখে আমাকে একটু গ্রুপে জমা দিবা, এবং অবশ্যই নীল কালার এগুলো ব্যবহার করে দিবা। এবং তোমাকে সৃজনশীলের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে সৃজনশীল লিখতে দেওয়া হয়, ধরো এটা হচ্ছে আমাদের একটা খাতা, সো এই খাতাকে আমাকে সৃজনশীল লিখতে দিবে, তাহলে অবশ্যই আমি এখানে লিখবো নম্বর প্রশ্ন উত্তর, এটা লিখে নিচে একটা দাগ দিব। ঠিক আছে, দেন এখানে লিখবো ক, আর এখানে লিখবো খ। ঠিক আছে, এটা হচ্ছে এক পেজে ক এবং খ আমাদেরকে লিখতে হবে। এরপর আমাদের কি করতে হবে, ধরো এখানে আরেকটা পেজ আছে, আরেকটা পেজের মধ্যে আমরা এখানে গ লিখব, এবং এখান থেকে শুরু করে ধরো এইখানে পেজ, আর এই জায়গাটায় আমরা ঘ লিখব মাঝ বরাবর। কারণ কি, কারণ এটার জন্য আমাদের 1.5 পেজ, আর এটার জন্য আমাদের 1.5 পেজ, মনে থাকবে, এটাও 1.5 পেজ, এটাও 1.5 পেজ, আর ক আর খ এক পেজে। সো আমরা যখন সৃজনশীল লিখব তখন আমরা এই প্রসেসটা অবলম্বন করব। সো এইভাবে যদি আমরা লিখি তাহলে অনেক ভালো নম্বর পাবো। যেমন আমি বক্স করে দিছি, তোমরাও ঠিক একইভাবে বক্স করে দিবা, এবং এগুলো নীল কালার কলম দিয়ে লিখবা, নীল 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 নীল, মনে থাকবে? তাহলে এগুলো হচ্ছে নীল কালার কলম দিয়ে লিখবা। তাহলে আশা করা যায় যে তোমরা সবাই প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে যেই সৃজনশীলটা আসুক না কেন তোমরা কনফার্ম উত্তর দিতে পারবা এবং 10-এ 10 পাবা। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো, এবং যে বাড়ি কাজটা দেওয়া হলো এই বাড়ি কাজটা সবাই গ্রুপে জমা দিবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।